তো আজকের যে টপিক ছিল এই টপিকের নাম হচ্ছে গুগল ওয়েব মাস্টার। তো গুগল ওয়েব মাস্টার কি এটা সম্বন্ধে আমাদের একটু বিস্তারিত ধারণা আগে নিতে হবে। তো গুগল ওয়েব মাস্টার হচ্ছে গুগলের নিজস্ব একটা টুল, এটাকে সার্চ কনসোলও বলা হয়, গুগল সার্চ কনসোল। তো এই সার্চ কনসোল আর ওয়েব মাস্টার দুইটা কিন্তু একই জিনিস, এটা শুনে ঘাবড়ানো যাবে না, হ্যাঁ। তো এই গুগল ওয়েব মাস্টার বিভিন্ন ওয়েবসাইটের জন্য, বিভিন্ন ওয়েবসাইটের জন্য বলতে কি বিভিন্ন সার্চ ইঞ্জিনের জন্য আছে আলাদা আলাদা ওয়েব মাস্টার। বিং এর জন্য ওয়েব মাস্টার আছে, পিক্সাম গুগলের জন্য ওয়েব মাস্টার আছে, হ্যাঁ। আমি ওইখানে যাই, ইনকগনিটো মোড থেকে এটা আপনাদের দেখাই, কারণ আমার এখানে ওয়েব মাস্টার ঢোকার সাথে সাথে লগ ইন হয়ে গেছে। আচ্ছা, গুগল ওয়েব মাস্টার এভাবে সার্চ করার পরে ফার্স্ট যে ওয়েবসাইটটা পাবেন এটা হচ্ছে গুগল ওয়েবমাস্টার ওয়েবসাইট। এখানে দেখেন ইউ ওয়ান্ট টু বি ফাউন্ড দ্য ওয়েব উই ওয়ান্ট টু হেল্প, মানে গুগল আপনাকে আপনার ওয়েবসাইটটা গুগলে ফার্স্টে নিয়ে আসার জন্য হেল্প করবে এই সার্চ কনসোলের দ্বারা, সেটাই বলতেছে। আর গেট সাপোর্ট ফর ইওর সাইট, আপনার সাইটের যে সমস্ত ইস্যু, আপনার সাইটে যদি কোনো কিছু রং থাকে, আপনার সাইটে যদি কোনো ধরনের সমস্যা থাকে, এই সমস্ত জিনিস। এবং এই সার্চ কনসোলের মধ্যে কিছু টেস্টিং টুলও আছে। টুল বলতে আপনার সাইটের লোডিং স্পিড টেস্ট চেক করে দিবে, আপনার সাইট মোবাইল ফ্রেন্ডলি কিনা সেটা গুগল দেখে দিবে। তারপরে আপনার সাইটের মধ্যে কোনো ছোটখাটো কোডের সমস্যা আছে কিনা, সিলেক্টেড মোবাইল পেজে কোনো সমস্যা আছে কিনা, এই সমস্ত জিনিসগুলো কিন্তু এই গুগল এই সার্চ কনসোলের দ্বারা হেল্প করবে। তারপর লার্ন টু মেক গেট সাইট, আপনার ওয়েবসাইট কি ধরনের এটা বোঝার জন্য এই সার্চ কনসোলটা যথেষ্ট। মোট কথা হচ্ছে গুগলকে আমার সাইটটা বুঝাই দেওয়ার জন্য সার্চ কনসোলের হেল্প লাগবে আমার। স্টে কানেক্টেড অ্যান্ড আপডেটেড, তো এটা খুব ভালো একটা জিনিস। এবং আহ, এমন কোনো ওয়েবসাইট নেই যে সার্চ কনসোলে সাবমিট না করে সে গুগলের র্যাঙ্কে আসতে পারছে। সার্চ কনসোলে সাবমিট করতেই হবে, ঠিক আছে, সার্চ কনসোলে সাবমিট করতেই হবে। সাবমিট না করলে কিন্তু গুগল বোট সাইট ম্যাপ দ্বারা আপনার সাইটকে চিনতে পারবে না, ওকে। তো এখান থেকে জাস্ট আপনার সার্চ কনসোলে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে স্টার্ট নাও তে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের জিমেইল দিয়ে এখানে লগ ইন করতে পারবে, লগ ইনটা করে ফেলবেন জাস্ট, ওকে। লগ ইনটা করে ফেলার পরে কেমন আসবে সেটা আমি দেখাই। লগ ইনটা করে ফেলার পরে আপনাদের আসবে হচ্ছে আহ, এই যে এইরকম আসবে, ওকে। তো এটা হচ্ছে আপনার ওয়েবসাইট সাবমিট করার জায়গা। যেহেতু সার্চ কনসোল আমাদের ওয়েবসাইটকে গুগলে র্যাঙ্ক করাতে হেল্প করবে, সো আমাদের ওয়েবসাইটটা সার্চ কনসোলে আমরা কেন সাবমিট করব না, তাই না? তাহলে এখানে সাবমিট করার জন্য অপশন আছে দুইটা, একটা হচ্ছে ডোমেইনের মাধ্যমে, একটা হচ্ছে শুধু ইউআরএল এর মাধ্যমে। তো ডোমেইনের মাধ্যমে যদি আপনার ওয়েবসাইট এখানে সাবমিট করেন তাহলে আপনাকে কি করতে হবে জানেন? এরা ভেরিফিকেশনের জন্য একটা টিএক্সটি রেকর্ড দিবে। টিএক্সটি রেকর্ডটা আপনার সি প্যানেলের মধ্যে গিয়ে ডোন এডিটরে বসাতে হবে। কথাগুলো শুনতে একটু কষ্ট হতে পারে, না বুঝতে পারেন, বাট আমি একটু প্র্যাকটিক্যালি দেখাই দিই, হ্যাঁ, যে এইটা কোথায় বসাতে হয়। এভাবে ডোমেইন ভেরিফাই করতে হয়। ভেরিফাই কিন্তু দুই ধরনের ভেরিফাই করতে হবে, শুধু এটা করলেন এটা করলেন না আসলে হবে না, কিন্তু দুই ধরনের ভেরিফিকেশনই করতে হবে, তাহলে আপনার সার্চ রেজাল্টটা আরো বাড়বে, ওকে। তাহলে আমি একটু দেখাই দিই যে এটা কোথা থেকে ভেরিফিকেশনটা করতে হবে। তো এখান থেকে সি প্যানেলে যাবেন, যাওয়ার পরে গো টু অ্যাকাউন্টে যাবেন। আচ্ছা, আমাদের রিভিউ ক্লাস কিন্তু শেষ, আজকে আমরা নতুন টপিকে কিন্তু চলে গেছি অলরেডি, ঠিক আছে। সো কেউ কনফিউজ হবেন না যে আমি এখনো রিভিউ ক্লাসের মধ্যে আছি, আমি কিন্তু রিভিউ ক্লাসের মধ্যে নেই। আচ্ছা, তো ধরেন আমি যে কোনো একটা সি প্যানেলের মধ্যে গেলাম, সে আমি এই সাইটের সি প্যানেলের মধ্যেই গেলাম, হ্যাঁ। এখান থেকে আমি ওপেন করতেছি, এখানে হোস্টিং, গো টু সি প্যানেলে ক্লিক করলে জাস্ট সি প্যানেলে নিয়ে যাবে। আচ্ছা, এটা ওপেন হোক। তো এই যে যে সি প্যানেল, এই সি প্যানেলের মধ্যে নিচের দিকে আছেন, এটা এই যে এটা হচ্ছে জোন এডিটর, হ্যাঁ, ডিএনএস জোন এডিটর, মানে ডোমেইন নেম সার্ভার, ডোমেইন নেম সার্ভার এডিটর। এখানে যদি আপনি ডিএনএস জোনে এডিটরে ক্লিক করেন, তাহলে দেখেন এখানে বিভিন্ন ধরনের রেকর্ড অপশন আছে, এ রেকর্ড আছে, সিনেম রেকর্ড আছে, এমএক্স রেকর্ড আছে, টিএক্সটি রেকর্ডও এখানে পাওয়া যাবে, হ্যাঁ। আমাদের জাস্ট এই যে প্লাস রেকর্ডে ক্লিক করে এখান থেকে আমাদের রেকর্ড গুলো অ্যাড করতে হবে, অথবা এখানে সেটিং অপশন থেকে এগুলো সবকিছু চেঞ্জ করে নিতে পারবেন। তো এইভাবে আমাদের যে ওয়েবসাইট আছে এখানে ম্যানেজ থেকে চেঞ্জ করতে হবে। এই যে কি ধরনের রেকর্ড, এইখানে যে টেক্সট রেকর্ডটা সিলেক্ট করতে হবে, টেক্সট রেকর্ড সিলেক্ট করে আমাদের এই যে অ্যাড রেকর্ডে যে অ্যাড টিএক্সটি রেকর্ড, এখানে আমাদের একটা নতুন টিএক্সটি রেকর্ড নিতে হবে, নিয়ে এখানে আপনার ওয়েবসাইটের নাম
যে ওয়েবসাইটটা আপনি গুগল সার্চ কনসোলে ভেরিফাই করাতে চাচ্ছেন সেই ওয়েবসাইটের ডোমেইনের নাম, এবং এরা যে ডিএনএস ভেরিফিকেশনের যে টিএক্সটি কোডটা দেবে সেই টিএক্সটি কোডটা এই যে এইখানে বসাতে হবে। বসায় জাস্ট অ্যাড রেকর্ডে ক্লিক করলেই আপনার ওয়েবসাইটের ডোমেইনটা ভেরিফিকেশন হয়ে যাবে। ওকে, তো এটা হচ্ছে গুগল ওয়েব মাস্টারের একটা ওয়েবসাইট। ডোমেইনের মাধ্যমে সাবমিট করার নিয়ম, এবং এটা সাবমিট করতে হবে। ঠিক আছে, এটা সাবমিট করতে হবে। তাহলে অনেকগুলো সুবিধা আছে। সুবিধা হচ্ছে যে আপনার সমস্ত সাবডোমেইন সমস্ত কিছু গুগল অটোমেটিক্যালি ইন্ডেক্স করে ফেলবে। আর যদি শুধু ইউআরএল দেন তাহলে শুধু ওই ইউআরএলটা ইন্ডেক্স করবে। আর যদি আপনি ডোমেইন ভেরিফিকেশন করেন তাহলে এই ডোমেইনের আন্ডারে যতগুলো সাবডোমেইন আছে, সাবডোমেইন কি আপনারা এতক্ষণ ক্লিয়ার হয়ে গেছে যে এতক্ষণ ধরে আপনাদেরকে যা যা বানায় দেখালাম এগুলো সব সাবডোমেইন। তো যতগুলো সাবডোমেইন আছে যা আছে হাবি জাবি, এখানে দেখেন আপনাদের ভার্সন গুলো কি এইচটিটিপি ভার্সন, তাই না? তারপরে এইচটিটিপিএস ভার্সন আছে, এইচটিটিপি ডাব্লিউডাব্লিউ আছে, এইচটিটিপিএস ডাব্লিউডাব্লিউ আছে, বা শুধু এইচটিটিপিএস আছে। তো এইরকম যে চারটা ভার্সন, চারটা ভার্সনের মানে চারটা ভার্সনই গুগল ইন্ডেক্স করে ফেলবে যদি আমরা এই ইউআরএল প্রিফিক্স দিয়ে এটা দিতে পারি, হ্যাঁ, ডোমেইন প্রিফিক্স দিয়ে দিতে পারি। সো এই ভেরিফিকেশনটা কিন্তু করবেন। এবং আপনি যদি ইউটিউবে দেখেন বা বিভিন্ন জায়গায় সার্চ করেন যে হাউ টু ভেরিফাই ওয়েবসাইট গুগল সার্চ কনসোল, তাহলে দেখবেন যে আপনাকে কিন্তু কখনোই এই ডিএনএস জোন এডিটর দিয়ে ভেরিফিকেশন করে কোথাও দেখাবে না কেউ। সো আমি কিন্তু এটা আপনাদেরকে দেখাই দিলাম, এটা খুব ভালোভাবে মাথার মধ্যে রাখবেন, ঠিক আছে? আচ্ছা, সি প্যানেলটা অন করে রাখ। হ্যাঁ, বলেন। আচ্ছা, প্রথমে সি প্যানেলে আসবেন, আসার পরে এই যে দেখেন এইটা নিচে লিখে এখানে। হ্যাঁ, হচ্ছে হচ্ছে। এই যে এটা হচ্ছে ডিএনএস জোন এডিটর, এখানে ডিএনএস জোন এডিটরে ক্লিক করতে হবে। শিওর রেকর্ড হচ্ছে, এই যে রেকর্ড হচ্ছে এই যে। আচ্ছা, তো ডিএনএস জোন এডিটরে আসবেন, আসার পরে এই যে এখান থেকে জাস্ট ডোমেইনটা সিলেক্ট করবেন অথবা ম্যানেজে যাবেন। ম্যানেজে আসলে এখানে দেখবেন আপনার এই সমস্ত রেকর্ড অপশন চলে আসছে। তো এখান থেকে অ্যাড রেকর্ডে ক্লিক করবেন, করে কি ধরনের রেকর্ড আপনি দিতে চাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন। টিএক্সটি রেকর্ড দিতে চাচ্ছেন, তো এখানে দিবেন ডোমেইনের নাম, যে ডোমেইনটা আপনি ভেরিফাই করতে চাচ্ছেন সেই ডোমেইনের নাম, আর এখানে দিবেন আপনার হচ্ছে সেই রেকর্ডের নাম। তাহলেই আপনার এটা হয়ে যাবে, ঠিক আছে? এই দিয়ে অ্যাড রেকর্ডে ক্লিক করলেই জাস্ট টিএক্সটি রেকর্ডটা ওপেন হয়ে যাবে, এবং আপনার এখানে দেখবেন যে সাথে সাথে না হলেও এটা একটু পরে একটু সময় লাগবে, একটু সময় পরে আপনার এটা ভেরিফাই হয়ে যাবে আর কি, ডিএনএস আপডেট হয়ে গেলে। তো এটা হচ্ছে cPanel এর দ্বারা ভেরিফিকেশন সিস্টেম। আর এই যে এটা হচ্ছে ইউআরএল ভেরিফিকেশন সিস্টেম। ইউআরএল ভেরিফিকেশনের জন্য আসলে কঠিন কিছু করতে হয় না, খুবই ইজি। আমি একটা ডোমেইন ভেরিফিকেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। আমার একটা টেস্ট ডোমেইন আমি আপনাদেরকে ভেরিফিকেশন করে দেখাই, হ্যাঁ? আচ্ছা, এইখানে তো আমার ক্লায়েন্টের ওয়েবসাইট গুলো রান করা, এখানে তো কাজ করতেছিলাম। যাই হোক, আহ, সমস্যা নেই। কোন সাইটটা দেখানো যায়, কোন সাইটটা দেখানো যায়, কোন সাইটটা দেখানো যায়, এই সাইটটা দেখায়। হ্যাঁ, এই সাইটটা নিয়ে কালকে আমি কাজ করতেছি। এটা একটা পুরো টেস্ট সাইট, এটার মধ্যে কিছুই নেই। আচ্ছা, এটা একটা টেস্ট সাইট। আমি টেস্ট সাইটটা আপনাকে হচ্ছে ইয়ে করে দেখাই, কি বলে, ভেরিফিকেশন করে দেখাই। দেখেন আপনাদের কিন্তু সাবডোমেনটা সেম, তাই না? তো আপনারা ওয়ার্ডপ্রেসে লগইন করবেন, করার পরে গুগল অ্যাপ ভেরিফিকেশন করার জন্য আমাদের র্যাঙ্ক ম্যাথ দিয়ে আমরা ভেরিফাই করে ফেলতে পারবো, ঠিক আছে? বাট তারপরেও র্যাঙ্ক ম্যাথ দিয়ে যে এত সহজে ভেরিফাই করা যায়, বাট আমি পাশাপাশি আরেকটা ওয়ে দেখে রেখে আপনাদের জন্য হেল্প হবে। একটা ছোট প্লাগইন নেবেন, একটা ছোট প্লাগইন নেবেন। এই প্লাগইনটার নাম হচ্ছে ইনসার্ট। জাস্ট এখানে ইনসার্ট লিখে সার্চ করলেই চলে আসবে। এটার নাম হচ্ছে ইনসার্ট হেডার অ্যান্ড ফুটার। এই যে ইনসার্ট হেডার অ্যান্ড ফুটার, এই প্লাগইনটা ইনস্টল দিবেন। দুই ভাবে ভেরিফিকেশন করা যায়, দুই না তিন না চার পাঁচ ভাবে ভেরিফিকেশন করা যায়। আমি জাস্ট একটা ওয়ে দেখাচ্ছি প্লাগইনের মাধ্যমে, আরেকটা বলে দিবনি কিভাবে করে। আচ্ছা, প্লাগইনটা যখনই অ্যাড হয়ে যাবে, এই যে ইনসার্ট হেডার এন্ড ফুটার অ্যাড হওয়ার পরে আপনি এখানে সেটিং এ গেলে দেখবেন যে অপশনটা চলে আসছে। যদি এই প্লাগইনটা ইনস্টল করা না হতো তাহলে এখানে এই সেটিং এর মধ্যে এই অপশনটা আসতো না।
হ্যাঁ, এতক্ষণ তো ঠিকই শুনলেন, এখন শুনতেছেন না কেন? হ্যাঁ, এটা নেটের আপ ডাউনের কারণে হতে পারে। এটা মনে দিছো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো প্লাগইনটা আমি জাস্ট ইনস্টল দিচ্ছি, আর কিছু করি নাই। ইনস্টল দেওয়ার পরেই দেখেন এই সেটিং অপশনের মধ্যে প্লাগইনের এই অপশনটা চলে আসলো। আচ্ছা, এখন আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে দেখেন এখানে হেডারের স্ক্রিপ্ট চাচ্ছে, বডির স্ক্রিপ্ট চাচ্ছে। তো এই অবস্থায় রাখবেন, রেখে ডোমেইনটা এভাবে কপি করবেন। কপি করবেন, কপি করে নিয়ে এখানে এসে জাস্ট পেস্ট করবেন। পেস্ট করে কন্টিনিউতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন গুগল ভেরিফিকেশনের জন্য আমাদেরকে কয়েকটা ওয়ে বলতেছে। প্রথম ওয়ে হচ্ছে যে একটা এইচটিএমএল ফাইল গুগল দিবে। এই ফাইলটা আমাদের যে সি প্যানেল আছে, এই সি প্যানেলের এই যে এখানে যে ফাইল ম্যানেজার, এই ফাইল ম্যানেজারে গেলে আমরা একটা অপশন পাবো। এই অপশনের নাম হচ্ছে, এই অপশনের নাম হচ্ছে আপনার পাবলিক এইচটিএমএল। ওকে, এই যে এই যে পাবলিক এইচটিএমএল, এই পাবলিক এইচটিএমএল এর মধ্যে আমাদের এই যে এই ফাইলটা আপলোড করতে বলতেছে গুগল। এই যে এই ফাইলটা আপলোড করতে বলতেছে, আপলোড করলে ভেরিফাই হবে। অথবা আমরা এক কাজ করতে পারি, এইচটিএমএল ট্যাগ দিয়ে ভেরিফাই করতে পারি। ওকে, তো গুগল আমাদেরকে একটা এইচটিএমএল ট্যাগ দিবে। এই ট্যাগটা আমাদের বলতেছে যে হেডের পরে বডির আগে যে কোনো সেকশনের মধ্যে বসায় দিতে। তাহলে জাস্ট ট্যাগটা এখান থেকে কপি করলাম। কপি করে নিয়ে আমি আমার এই যে এখানে প্লাগইন আছে, এই প্লাগইনের ইনসার্ট হেডার এন্ড ফুটার প্লাগইনের যে স্ক্রিপ্ট আছে, এই স্ক্রিপ্টের এখানে আমি বসায় দিব। জাস্ট বসায় দেওয়ার সুবিধা হচ্ছে যে এই প্লাগইনটা অটোমেটিক্যালি এই কোড আমার ওয়েবসাইটের হেডার অপশনের মধ্যে পৌঁছায় দিবে। না হলে আমার কি করা লাগতো সেটা আমি একটু পরে বলতেছি, আগে এটা দিয়ে নি। হ্যাঁ, তো জাস্ট এখানে সেভ, পেস্ট করে দিয়ে একটা সেভ দিবেন। ওকে, একটা সেভ দিবেন। একটা সেভ দেওয়ার পরে এখানে এসে ভেরিফাই এ ক্লিক করবেন। অনারশিপ ভেরিফাইড, কত সহজ দেখছেন। এখন গো টু প্রপার্টিতে ক্লিক করলে জাস্ট আপনাকে প্রপার্টিতে নিয়ে যাবে। ওকে, এই যে প্রপার্টির মধ্যে নিয়ে গেছে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের গুগল ওয়েব মাস্টার ভেরিফিকেশনের সিস্টেম। যদি আমরা এই কোডটা এইখানে না বসাতাম তাহলে আমাদের যেটা করা লাগতো, আমাদের এই অ্যাপিয়ারেন্সে আসার পরে এখানে থিম এডিটরে যাওয়া লাগতো, যদি এই প্লাগইনটার মাধ্যমে না করতাম। তো আমাদের এই থিম এডিটরে এসে এখান থেকে আমাদের হেডার ডট পিএসপি খুঁজে বের করা লাগতো। এই যে হেডার ডট পিএসপি, এই হেডার ডট পিএসপি এর মধ্যে এসে আমাদের এই যে হেডের, এই যে হেড শুরু হয়েছে দেখছেন, হেড শুরু হেড শেষ, তো এই হেডের মধ্যে যে কোনো একটা মেটার পরে এখানে আমাদেরকে পেস্ট করা লাগতো। পেস্ট করে তারপরে এটা সেভ দেওয়া লাগতো। তো এখানে হেডার ডট পিএসপি হচ্ছে খুব স্পর্শকাতর একটা জায়গা। ঠিক আছে, মানে এইভাবে বললাম, মানে ওয়ার্ডপ্রেসের খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা হচ্ছে হেডার ডট পিএসপি। যদি কোনো একটা জায়গায় কোনো একটা কোড আপনি চেঞ্জ করে ফেলতে ভুল করেন, বা কোনো একটা জায়গায় কোনো কিছু মিসিং হয়, তাহলে আপনার এই পুরো ওয়ার্ডপ্রেসটা ব্রেক করার সম্ভাবনা আছে। আপনার এই পুরো পিএসপি ফাইলটা ভেঙে যাবে এবং আপনার এই সাইটটা লোডই নিবে না। বিভিন্ন ধরনের ফাটাল ইরর আসতে পারে, 404 505 ইরর, বিভিন্ন রকমের ইরর, এইচটিটিপি রেসপন্স টেসপন্স অনেক কিছু আসতে পারে, বা ডাটাবেজ ইরর আসতে পারে, এরকম অনেক কিছু আসতে পারে যদি এখানে কোনো কিছু একটা মিসিং করেন। তো এইখানে যেন কোনো ধরনের সমস্যা না হয়, এখানে খুব সহজে করা যাবে। যারা বুঝবে তাদের জন্য এটা ইজি, বাট অনেকেই বুঝে না। তো দেখা যাচ্ছে ছোটখাটো ভুল করে ফেলে, তো তখন সমস্যা হয়। এই জন্য সেফটির জন্য জাস্ট এই প্লাগইনটা ব্যবহার করছি আমি। কোন প্লাগইন? সেই প্লাগইনের নাম হচ্ছে ইনসার্ট হেডার এন্ড ফুটার, তাই না? হয়ে গেল, এই যে প্লাগইন।
সেই প্লাগইনের নাম হচ্ছে ইনসার্ট হেডার এন্ড ফুটার। হ্যাঁ বলেন, কি বলবেন? কিছু বলবেন? আচ্ছা, ঠিক আছে। তো এটা হচ্ছে ইনসার্ট হেডার এন্ড ফুটার, এই প্লাগইনের মাধ্যমেই আমি কিন্তু এই কাজটা করছি। আচ্ছা, এখন আশা করি আপনারা বুঝে গেছেন যে গুগল ওয়েব মাস্টারে একটা ওয়েবসাইট কিভাবে ভেরিফাই করতে হয়। হ্যাঁ, এই যে দেখেন ভেরিফাই হয়ে গেছে। তো এখন আমরা এই ওয়েবসাইটের মধ্যে একটু র্যাঙ্ক ম্যাথ ইনস্টল দিয়ে দেখি যে আমাদের সাইট ম্যাপটা কিভাবে দিতে হয় নাকি। কয়েকটা জিনিস আছে একটা ওয়েবসাইটের, একটা হচ্ছে সাইট ম্যাপ, একটা হচ্ছে রোবট টিএক্সটি, এগুলো সব টেকনিক্যাল এসইও এর পার্ট, আমি সবকিছু ভালোভাবে দেখাচ্ছি আপনাদের। তাহলে আমরা একটু এটার মধ্যে র্যাঙ্ক ম্যাথটা ইনস্টল দিই। ও শিট, এখানে যেতে হবে। আচ্ছা, আপনারা বুঝতেছেন? হ্যালো? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। মানে সার্চ কনসোলটা, এটা কিন্তু আমি যখন সার্চ সার্চ কনসোলটা যখন ভেরিফাই করি তখন তার আগে কিন্তু বলে দিছি যে সার্চ কনসোল হচ্ছে গুগলের নিজস্ব একটা সফটওয়্যার, যে সফটওয়্যারটার দ্বারা আমাদের ওয়েবসাইট আমরা মেনটেন্স করতে পারি, আমাদের ওয়েবসাইটে ভিজিটর কেমন আসতেছে, আমাদের ওয়েবসাইটে কি কি সমস্যা হচ্ছে সবকিছু আমরা এখান থেকে মেনটেন্স করতে পারবো। সো মেনটেন্স করার জন্য তো আমাদের ওয়েবসাইটটা গুগলের কাছে দিতে হবে। তো দেওয়ার প্রসেসটাই হচ্ছে ভেরিফিকেশন। বোঝা গেছে? হ্যাঁ, 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 হ্যাঁ। আচ্ছা, এখন এখান থেকে র্যাঙ্ক ম্যাপটা আমি একটু ওপেন করি। র্যাঙ্ক ম্যাপটা ওপেন করলে আমি আমার সাইটের সাইট ম্যাপটা লাগাই দিতে পারবো। একে একে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। সো একটু ধৈর্য ধরে দেখেন। প্রত্যেকটা কথা একটু মনোযোগ দিয়ে শুনেন, তাহলে একবারে শুরু থেকে শেষ পর্যন্ত মিলাতে পারবেন। আমি এখানে জাস্ট কিছুই করতেছি না, কিন্তু জাস্ট র্যাঙ্ক ম্যাপটা ওপেন করলাম। হ্যাঁ, আচ্ছা, এখন ইনস্টল হয়ে গেল। র্যাঙ্ক ম্যাপ নামের একটা সেটিং চলে আসছে, দেখেন এই যে এখানে। এখানে একটা অপশন আছে দেখেন, এটার নাম হচ্ছে সাইট ম্যাপ সেটিং। এই যে সাইট ম্যাপ সেটিং, এখানে ক্লিক করবেন। তো সাইট ম্যাপের কাজ কি? সাইট ম্যাপের কাজ হচ্ছে যে ওয়েবসাইটের ইউআরএল এর লিস্ট করা। এটাই হচ্ছে সাইট ম্যাপের কাজ। তো বুঝতে পারছেন? সাইট ম্যাপের কাজ হচ্ছে ওয়েবসাইটের ইউআরএল এর লিস্ট করা। আমার সাইটে কতগুলো ইউআরএল আছে সেটার লিস্ট করা কাজ হচ্ছে সাইট ম্যাপের। তো দেখেন এই যে লিঙ্ক পার সাইট ম্যাপ 200 দেখাচ্ছি। তার মানে আমার সাইটে সর্বোচ্চ ইউআরএল হবে 200, এর বেশি হবে না। বাট আপনার যদি একটা ই কমার্স সাইট হয়, ই কমার্স সাইটে ইউআরএল কিন্তু অসংখ্য, একবারে 2-3 হাজার ইউআরএল থাকে, তাই না? তো তখন আপনি ইচ্ছা মতো এখানে সংখ্যা বাড়ায় নিবেন, আপনার যে ইউআরএল এর সংখ্যা আছে এটা ইউআরএল হচ্ছে এটার সংখ্যা বাড়ায় নিবেন। এখন একটা ওয়েবসাইটের ইউআরএল কতগুলো এটা কিভাবে বুঝবো? এটা বোঝার জন্য এসি স্ক্রিমিং ফ্রগ নামের একটা টুলস আছে, আমি আপনাদেরকে দেখাবো আমার টেকনিক্যাল এসইও অ্যানালাইসিস এর সময়। ওই টুলস দিয়ে দেখা যায় যে একটা সাইটের টোটাল কতগুলো ইউআরএল আছে, প্রোডাক্ট সহ, ইমেজ সহ, এবং পেজ সহ, পোস্ট সহ, সবকিছু সহ কতগুলো ইউআরএল আছে। আচ্ছা, এটা হচ্ছে লিঙ্ক পার সাইট ম্যাপ। এটা আমার 200 এখানে আছে, থাক, এটা আপনার সাইটের ইয়ে ভেদে হবে। তো এটা হচ্ছে সাইট ম্যাপের ইউআরএল। এই সাইট ম্যাপের ইউআরএলটা জাস্ট কপি করবেন। হ্যাঁ, কপি করে এইখানে আসবেন। এই যে সার্চ কনসোলে যে ভেরিফাই করছেন, ভেরিফাই করার পরে এখানে আসবেন। আসার পরে এই যে সাইট ম্যাপ অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে সাইট ম্যাপের ইউআরএলটা দিবেন, কিন্তু ইউআরএলটা দিবেন হচ্ছে যে স্ল্যাশ পরের অংশটুকু। ঠিক আছে? সাবমিট। কুডেন্ট ফেস, এটা ফেস করতে পারতেছে না। এটা সাকসেস হয়েছে। হ্যাঁ, এই যে দেখছেন এটা সাকসেস হয়ে গেছে। তো সাইট ম্যাপ সাকসেস না হওয়া পর্যন্ত আসলে আপনাকে সাইট ম্যাপটা সাবমিট করার চেষ্টা করতে হবে।
এই সাইট ম্যাপের দ্বারা আমি এখন আমার গুগল রোবটকে বুঝাই দিচ্ছি যে আমার সাইটে কতগুলো ইউআরএল আছে, আমার সাইটে কোন কোন জায়গায় হাত দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, আরেকটু যদি ক্লিয়ার হন গুগলে সার্চ করতে পারেন হোয়াট ইজ সাইট ম্যাপ। সরি আমার একটা সরি আমার একটা কল আসছিল, কল আসার কারণে আমার ইয়েটা চলে গেছে। এই ইউআরএল গুলো, হ্যাঁ, আপনি আপনার ওয়েবসাইটে যতগুলো পোস্ট করবেন সেই পোস্ট গুলোর ইউআরএল এর লিংক হচ্ছে এটা, ঠিক আছে? যেমন ধরেন এই সাইটে কতগুলো পোস্ট আছে, কতগুলো পেজ আছে, দেখেন এখানে যদি পেজ সেকশনে যাই তাহলে এই সাইটে পেজ আছে মোটামুটি অনেকগুলোই। না না সরি, একটা পেজ আছে মাত্র। তারপর এই সাইটে যদি পোস্ট সেকশনে যাই তাহলে এই সাইটে পোস্ট আছে মনে হয় কয়টা হতে পারে, দুই তিনটা পোস্ট হতে পারে। আচ্ছা, একটা পোস্টও নাই, পোস্ট করাই হয় নাই। তাহলে কিছু প্রোডাক্ট থাকতে পারে এখানে, কিছু প্রোডাক্ট এখানে আছে হয়তো। প্রোডাক্ট গুলোরও কিন্তু আলাদা আলাদা ইউআরএল থাকবে। সো এগুলো কিন্তু আমার সাইটের ইউআরএল, তাই না? এই যে কিছু কিছু প্রোডাক্ট আছে, দেখেন প্রোডাক্টের ইউআরএল। তো এই যে সমস্ত ইউআরএল, পোস্টের ইউআরএল, প্রোডাক্টের ইউআরএল, মিডিয়ার মধ্যে ইমেজ থাকবে, ইমেজের ইউআরএল, হ্যাঁ, এই সমস্ত ইউআরএল এর লিস্ট এই সাইট ম্যাপ করে দিবে আপনাকে, ঠিক আছে? তো এই সাইট ম্যাপের লিস্ট যদি র্যাঙ্ক ম্যাপ এভাবে না করে দিত তাহলে আমাদের কিন্তু অনেক কষ্ট করা লাগতো, বাইরে থেকে আমাদের এই সাইট ম্যাপ জেনারেট করে আনা লাগতো। বাট আমরা র্যাঙ্ক ম্যাপটা ইনস্টল দেওয়ার ফলে আমাদের ওয়েবসাইটের মধ্যে খুব দ্রুত এই সাইট ম্যাপটা বসে গেল। আচ্ছা, এখন এখন কি করব? সাইট ম্যাপ তো বসানো হয়ে গেছে, এখন আরেকটা জিনিস আমাদের, আচ্ছা এটা একটু দেখে নিই, হোয়াট ইজ সাইট ম্যাপ। এখানে কি আমি সার্চ দিছিলাম? সার্চ দেইনি। দেখেন, এ সাইট ম্যাপ ইজ এ লিস্ট অফ পেজেস অফ এ ওয়েবসাইট, মানে একটা ওয়েবসাইটের পেজের লিস্ট। দেয়ার আর three primary kind of sitemap. Sitemap are used during planning of a website by this designer. ঠিক আছে? আরেকটা হচ্ছে যে হিউম্যান ভিজিবল লিস্টিং, মানে মানুষের চোখের সামনে কতগুলো ইউআরএল দেখাবে। আর অফ দ্য পেজেস অন এ সাইট, আর একটা হচ্ছে স্ট্রাকচার্ড লিস্টিং, মানে একবার সাইটের ভেতরে স্ট্রাকচার লিস্ট করা থাকবে যেগুলো মানুষ বাইরে থেকে দেখতে পারবে না। তো আমাদের আসলে এই সাইট ম্যাপ এখন যেটা সাবমিট করলাম সেটা কোনটা? এটা হচ্ছে হিউম্যান ভিজিবল লিস্টিং, ঠিক আছে? মানে মানুষের চোখের সামনে আমার ওয়েবসাইটের যে ইউআরএল গুলো দেখাবে তার লিস্ট। তো এই সাইট ম্যাপ বানানোর উদ্দেশ্য কি? সাইট ম্যাপ বানানোর উদ্দেশ্য হচ্ছে যে আমার ওয়েবসাইটটা যখন আমি গুগলের হাতে দিচ্ছি, এই যে আমি সার্চ কনসোলে আমার ওয়েবসাইটটা দেওয়ার ভেরিফিকেশন করার মানেই হলো যে আমার সাইটটা আমি গুগলের হাতে তুলে দিলাম, আমার সাইটটা আমি গুগলের হাতে তুলে দিলাম, এবং পরক্ষণের সাথে সাথেই কিন্তু গুগলের যে রোবট, সেই রোবট আমার সাইটের মধ্যে ভিজিট করতে চলে আসবে। এখন এসে সে দেখতেছে যে আমার সব জায়গায় সবকিছুই আছে, বাট সে কোনো কোনো ইউআরএল ইন্ডেক্স করলো, কোনো কোনো ইউআরএল ইন্ডেক্স করলো না, তখন কিন্তু খুব ঝামেলা হয়ে যাবে জিনিসটা। এই জন্য আমরা সাইট ম্যাপ বানাই, যে আমার সাইটে টোটাল কতগুলো ইউআরএল আছে সেটার লিস্ট আমরা গুগলকে সার্চ কনসোলের দ্বারা বুঝাই দিই এবং বলে দিই যে আমার সাইটে এতগুলো ইউআরএল আছে। সো তুমি এতগুলো ইউআরএলই আমার সাইটের ইন্ডেক্স করে ফেলো, তো তখন সেই ইউআরএল গুলো আমার সাইটের জন্য সে ইন্ডেক্স করে ফেলবে। তো এই হচ্ছে সাইট ম্যাপ করার উদ্দেশ্য, ঠিক আছে? তো এই যে দেখেন এইরকম ভাবে আমি পেজের লিস্ট গুলো বলতে পারি। আমাদের এগুলো মেনু, এই ধরে নেন এগুলো হচ্ছে মেনু, এগুলো হচ্ছে মেনুর আন্ডারে আপনার ক্যাটাগরি।
আর সেই ক্যাটাগরির আন্ডারে আপনার প্রোডাক্ট থাকতে পারে, হোয়াট এভার কিছু থাকুক না কেন। তাহলে কত কিছু কিন্তু থাকে একটা সাইটের মধ্যে, তাই না? তাহলে সবকিছুই তো আমার, যেগুলো দরকার সেগুলো তো আমার ইন্ডেক্স করাতে হবে গুগলের কাছে, বা গুগলের রোবটের হাতে আমাকে দিতে হবে, তাই না? এই যে এটা যদি ওপেন করি, এটা বুঝবেন যে হোম পেজ থেকে কতগুলো পেজ কিন্তু আমরা আলাদা আলাদা ভাবে তৈরি করতেছি। সমস্ত পেজের লিস্টই আমার দিতে হবে, মানে প্রত্যেক পেজ ঠিক মতো ইন্ডেক্স করা হয়। দেখেন আমার সাইট কতগুলো পেজ ইন্ডেক্স করা আছে, আমি যদি সাইট কোলন আমার সাইটের ইউআরএল দিই, এইভাবে সাইট লিংক সার্চ, এইভাবে হচ্ছে ইয়ে করতে হয় আর কি, ক্রিয়েটিভ নিলয় ডট কম, এইভাবে একটা ওয়েবসাইটের ইউআরএল খুঁজে বের করতে হয় যে কতগুলো পেজ ইন্ডেক্স করা। এই যে আমার সাইটের 31টা পেজ গুগলের কাছে ইন্ডেক্স করানো আছে। সো আমি সাইট ম্যাপের দ্বারা, তো আমি এই যে সার্চ কনসোলের দ্বারা, সাইট ম্যাপের দ্বারা গুগলকে বুঝাই দিছিলাম যে এইগুলো আমার পেজ, ঠিক আছে? আমারও কিন্তু সাইট ম্যাপ তৈরি করা আছে, আমি সবকিছুই দেখাচ্ছি আপনাদেরকে। তো এখন কথা হচ্ছে যে সাইট ম্যাপ দিয়ে তো আমি গুগল রোবটকে বলে দিচ্ছি যে আমার সাইটের কতগুলো ইউআরএল ইন্ডেক্স করতে হবে, তাই না? আবার পাশাপাশি এইরকমও তো থাকতে পারে যে আমার সাইটের মধ্যে কোনো গোপন পেজ থাকতে পারে, যেমন এই যে ই কমার্সের মধ্যে দেখেন অর্ডার, পিডিএফ ইনভয়েস, এই জিনিসগুলো কিন্তু আমার গুগলে ইন্ডেক্স না করালেও চলবে। আমি চাই না যে আমার সাইটে কতগুলো অর্ডার হচ্ছে প্রত্যেকদিন এগুলো বাইরের মানুষ গুগলে সার্চ করে দেখুক। এটা কি আমি চাই? সাধারণ কোনো ওয়েবসাইটের ওয়েব মাস্টার কি এই জিনিসটা চাইবে যে তার সাইটের অর্ডার গুলো বাইরের মানুষ দেখুক? এখন গুগল বোট এসে আপনার সাইট ইন্ডেক্স করতে যায় এই অর্ডার সেকশন ইন্ডেক্স করে ফেললো, মানে আপনার যা আছে একবারে হাবি জাবি সবকিছু, বুঝতে পারছেন? একেবারে সবকিছু, তারপর আপনার কার্ট অপশন, দিনে কতগুলো কার্ট হচ্ছে, আপনার প্রোডাক্ট কতগুলো মানুষ কিনতেছে, এই সমস্ত কিছু মনে করেন যে এই আহ কি বলে, সার্চ কনসোলের যে রোবট বা গুগলের যে রোবট সে ইন্ডেক্স করে ফেললো। এবং মানুষ সার্চ করতেছে আপনার সাইটের এই ইউআরএলটা এইভাবে, এই যে সাইট কোলন এইভাবে সার্চ করতেছে, সার্চ করলে এই যে এই ইউআরএল এর লিস্টের সাথে আপনার অর্ডার পেজটাও চলে আসতেছে। তো ব্যাপারটা কেমন খারাপ দেখায়? কার্ট পেজে চলে আসতেছে, সো এটা খুব খারাপ দেখাবে। তো আপনি চাইলে কি করবেন জানেন? আপনি চাইলে গুগল রোবটকে ঠেকায় রাখতে পারবেন যে ঠিক আছে আমার সাইটে না হয় 31টা পেজই আছে, তুমি 31টা পেজই তুমি হচ্ছে ইন্ডেক্স করো, কিন্তু তার মধ্যে থেকে একটা পেজ আছে যেটা তুমি ইন্ডেক্স করো না, যেটার মধ্যে তুমি ঢুকো না, তুমি যাও না, এখানে দেখার দরকার নাই তোমার কি আছে। তাহলে এই জিনিসটা আমরা কিভাবে করতে পারি? আমরা সাইট ম্যাপ দিয়ে তো সলিউশন করে ফেলছি যে ইউআরএল লিস্ট গুলো দিয়ে দিলাম, কিন্তু ওই লিস্টের মধ্যে আবার কোনটা ইন্ডেক্স করা যাবে আর কোনটা করা যাবে না, সেটা আমরা কিভাবে ঠেকাবো? এটা ঠেকাবো একটা জিনিসের দ্বারা, সেটার নাম হচ্ছে robots.txt, তাই না? এটার দ্বারা ঠেকাবো। যেহেতু আমাদের সাইটটা গুগলের রোবট ইয়ে করবে, মানে ইন্ডেক্স করবে, বা আমাদের সাইটটা গুগলের রোবট ভিজিট করবে, করে ইউআরএল গুলোর লিস্ট দেখবে। সো আমি গুগলের রোবটকে যে মানে ঠেকানোর জন্য এই রোবট টেক্সটিতে ব্যবহার করতে পারি যে ঠিক আছে সব করো বাট এটা করো না, হ্যাঁ? এই যে নিচে দেখেন এখানে যদি সার্চ করি আমরা, আহ, আচ্ছা আপনি যদি কোনো কিছু ডিফাইন করতে চান তাহলে এভাবে সার্চ করবেন, ডিফাইন কোলন, আচ্ছা কোলন না দিলেও হবে, ডিফাইন রোবট টেক্সটি এভাবে সার্চ করলে হবে, রোবট টেক্সটিটা ডিফাইন করে দিবে। যে robot txt exclusion standard, also known as robots exclusion protocol, and simply robot txt is a standard used by web to communicate with web crawler and other web robot. আপনি আপনার সাইটে সমস্ত ওয়েব ক্রলার বা অন্যান্য সার্চ ইঞ্জিনের রোবটকে ডাক দিচ্ছেন আপনার সাইটটা ভিজিট করার জন্য, and the standard specifies how to inform the web robot about which areas of the website should not be processed or scanned. আপনি এটাও বলে দিতে পারবেন বা এটাও আপনি স্পেসিফাই করতে পারবেন যে আপনার সাইটের কোন এরিয়াটা প্রসিড করা উচিত নয় বা কোন সাইটটা ইন্ডেক্স করা উচিত নয়। তাহলে আমরা রোবট টেক্সটের দ্বারা কাজ করতেছি। একটা কাজ হচ্ছে যে আমরা সমস্ত ওয়েব ক্রলার বলতে বিভিন্ন সার্চ ইঞ্জিনের রোবট, সার্চ ইঞ্জিনের রোবট বলতে গুগলের তো রোবট হচ্ছে, আমরা গুগলের রোবট দুইটার নাম জানি, একটা নাম হচ্ছে অ্যালগরিদম আর একটা রোবটের নাম হচ্ছে ক্রলার, তাই না? ঠিক এরকম বিং সার্চ ইঞ্জিনেরও কিন্তু রোবট আছে, ইয়াহু সার্চ ইঞ্জিনেরও কিন্তু রোবট আছে, ask.com এরও রোবট আছে, তারপরে ডাকডাকগো সেই সার্চ ইঞ্জিনেরও কিন্তু রোবট আছে। তাহলে আমি সমস্ত ওয়েব রোবট বা ওয়েব ক্রলারকে কিন্তু আমার সাইটে ভিজিট করার জন্য আমি মানে কল করব, একটা প্রোগ্রামিং এর মাধ্যমে, একটা কোডের মাধ্যমে কল করতেছি
দ্বিতীয়ত কল করে ডেকে আনার পরে আবার বলেও দিচ্ছি যে কোন জায়গাটা আমার সাইটের ইন্ডেক্স করবে আর কোন জায়গাটা ইন্ডেক্স করবে না। আশা করি আপনারা এতক্ষণ ক্লিয়ার হয়ে গেছেন যে রোবট টিএক্সটিটা কি জিনিস এবং সাইট ম্যাপটা কি জিনিস। তো ব্যাপারটা কি দাঁড়ালো, ব্যাপারটা হচ্ছে যে সাইট ম্যাপের মাধ্যমে আমরা আমাদের সাইটের পুরো ইউআরএল লিস্ট দিচ্ছি, আর রোবট টিএক্সটির মাধ্যমে বলে দিচ্ছি যে কোন ইউআরএল গুলো ইন্ডেক্স করা যাবে এবং কোন ইউআরএল গুলো ইন্ডেক্স করা যাবে না, এবং আমরা ফলো করতেছি সমস্ত সার্চ ইঞ্জিন রোবটকে। তাহলে রোবট টিএক্সটি দেখতে কেমন হয়, রোবট টিএক্সটি দেখতে কেমন হয়, তাই না? রোবট টিএক্সটিতে আপনি যে কোনো সাইটের রোবট টিএক্সটি চেক করতে পারবেন যে ওই সাইটের রোবট টিএক্সটি আছে কিনা। হ্যাঁ, যেমন আমার ক্লায়েন্টের যে ওয়েবসাইটটা runway.com.bd, আমি আমার ক্লায়েন্টের ওয়েবসাইটের রোবট টিএক্সটিটা আপনাদেরকে দেখাই। হ্যাঁ, এখানে /robot.txt, যে কোনো ওয়েবসাইট /robot.txt দিলে আপনি সেই সাইটের রোবট টিএক্সটি দেখতে পারবেন। হোয়াট এভার, এখানে আপনার পছন্দ মতো ডোমেইন, যে ডোমেইন গুগলে র্যাঙ্ক করে সেই ডোমেইন দিবেন, হাবিজাবি ডোমেইন দিলে হবে না। যে ডোমেইন গুগলে র্যাঙ্ক করে সেই ডোমেইন /robots.txt এভাবে যদি দেন তাহলে চলে আসবে সেই সাইটের রোবট টিএক্সটি, এবং আপনি বাইরে থেকেই দেখতে পারবেন যে সে কি রোবট টিএক্সটি ইউজ করছে। দেখেন, রোবট টিএক্সটিটা লেখার প্রথম নিয়ম হচ্ছে ইউজার এজেন্ট গুগল বট। এই অংশটুকু হচ্ছে শুধু গুগল বটের জন্য, আর এই অংশটুকু হচ্ছে সমস্ত সার্চ ইঞ্জিনের জন্য। আমি একটু বলে দিচ্ছি কিভাবে। এটা হচ্ছে ইউজার এজেন্ট গুগল বট, মানে হচ্ছে গুগল বটকে কল করা হচ্ছে। ইউজার এজেন্ট বলতে আসলে সেই রোবটের নাম বলা হচ্ছে। ইউজার এজেন্ট হচ্ছে গুগল বট, আর ডিজালো হচ্ছে সিজিআই বিন, ডাব্লিউপি অ্যাডমিন, এগুলো আমি ডিজালো করে রাখছি। তার মানে যে গুগল বোট এই runway.com.bd এর মধ্যে আসতে পারবে, ঢুকতে পারবে এবং ঢুকবে, কিন্তু এই ডাব্লিউপি অ্যাডমিন এই সেকশনটা সে ইন্ডেক্স করবে না। খুব স্বাভাবিক বিষয়। আমি তো কখনো চাইবো না যে আমার ওয়েবসাইটের এই ওয়ার্ডপ্রেস সেকশন গুগল বোট ইন্ডেক্স করুক। আমার সাইট কি দিয়ে বানানো, কি সেকশন দিয়ে বানানো, আমার ইউআরএল কি, এটা মানুষ যেন না জানুক, এটা আমি তো চাই, তাই না? কারণ হ্যাকাররা তো সবসময় এগুলাই খুঁজে যে সাইটের ইউআরএল কোনটা। সেই ইউআরএল যখন বুঝতে পারে তখনই সে দ্রুত ধরে ফেলতে পারে যে এই সাইটটা কি দিয়ে বানানো। ঠিক আছে, যেমন আমার একটা লারাভেল দিয়ে সাইট করা আছে, admin/insider দিয়ে রাখছি, এরকম ডাব্লিউপি কিচ্ছু নাই। সো জীবনেও খুঁজে পাবে না ইনসাইডার কি, কোথা থেকে কি করে রাখছি। সো এটা পরে দেখাবো না আপনাদের, ওকে? তো আমরা কিন্তু চাই না যে আমাদের এই ডাব্লিউপি অ্যাডমিনটা গুগলে ইন্ডেক্স হয়ে যাক। আমরা চাই যে এমনিতে বাইরে আমাদের ওয়েবসাইটের যা যা পেজ আছে, যা যা আছে না আছে সমস্ত কিছু, এই সমস্ত জিনিসগুলো হাবিজাবি সবকিছু ইন্ডেক্স হোক, বাট আমাদের ডাব্লিউপি অ্যাডমিনটা ইন্ডেক্স হওয়ার দরকার নাই। তাহলে এটা বন্ধ করে দিব কোথা থেকে? এই যে এখান থেকে কিন্তু বন্ধ করা আছে, দেখেন, ডিসঅ্যালো ডাব্লিউপি অ্যাডমিন। আর কি কি অ্যালো করা আছে? যে কোনো জাভাস্ক্রিপ্ট ফাইল, যে কোনো সিএসএস ফাইল, এবং ডাব্লিউপি অ্যাডমিন অ্যাডমিন অ্যাজাক্স। অ্যাডমিন অ্যাজাক্স বলতে আপনার যে অ্যাডমিনের যে কাজগুলো, ব্যাডমিন যে পেজগুলো তৈরি করছে সমস্ত পেজগুলো হচ্ছে ইন্ডেক্স করবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে গুগল বোটের জন্য প্রোগ্রামটা লেখা। আর এই দ্বিতীয় যে প্রোগ্রামটা আছে এটা লেখা হচ্ছে আপনার সমস্ত ইউজার এজেন্ট। এই যে ইউজার এজেন্ট, তারপরে একটা স্টার চিহ্ন, এটার মানে হচ্ছে যে ওয়ার্ল্ডে যত সার্চ ইঞ্জিন আছে সমস্ত সার্চ ইঞ্জিনের রোবটকে কল করা হচ্ছে আমার ওয়েবসাইটটা ভিজিট করার জন্য। আমি আবারও বলতেছি, ইউজার এজেন্ট হাইফেন ইউজার এজেন্ট কোলন এই স্টার চিহ্ন বা এই স্ট্রিংটার মানে হচ্ছে যে আমি ওয়ার্ল্ডের সমস্ত সার্চ ইঞ্জিনের রোবটকে আমার এই ওয়েবসাইটটা ভিজিট করার জন্য কল করতেছি, এবং তারা যখন আমার সাইটে ভিজিট করতে আসবে, ভিজিট করার সময় আমি এটাও বলে দিচ্ছি যে তারা আমার এই পেজগুলোতে যেন না ঢোকে, আমি তাদেরকে ডিসঅ্যালাউ করে দিচ্ছি। যে তারা আমার এই কার্ট পেজের মধ্যে, তারা আমার চেকআউট পেজের মধ্যে, আমার উইশ লিস্ট পেজের মধ্যে ঢুকতে পারবে না সেই সমস্ত রোবটগুলো। কারণ তারা যদি এখানে ঢুকে, তারা যদি এই পেজগুলো ইন্ডেক্স করে, তাহলে মানুষ গুগলে সার্চ করে আমার এই জিনিসগুলো খুঁজে পাবে। তো আমি চাই না এটা। আর কোন কোন জিনিস অ্যালো করলে আমার সমস্যা নাই সেগুলো আমি এখানে বলে দিলাম, যেগুলো অ্যালো করলে কোনো প্রবলেম নাই। ওকে, আর আমার সাইট ম্যাপটা বলে দিছে, যেগুলো হচ্ছে আমার সাইট ম্যাপ। ঠিক আছে, এই যে এটা হচ্ছে আমার পেজের সাইট ম্যাপ, পোস্টের সাইট ম্যাপ। আমার পোস্টের ইউআরএল এর লিস্ট হচ্ছে এটার মধ্যে আছে, আমার পেজের ইউআরএল লিস্ট এটার মধ্যে আছে, আমার প্রোডাক্টের ইউআরএল লিস্টটা এটার মধ্যে আছে। এখান থেকে পড়ে সে বুঝতে পারবে যে আমার প্রোডাক্ট কতগুলো, এখান থেকে সে পড়ে সে বুঝতে পারবে যে আমার প্রোডাক্টের কার্ড কতগুলো, এই সমস্ত জিনিস বুঝতে পারবে। তো এই সাইট ম্যাপটা এটার মধ্যে না দিলেও হয়, এটা দিছে জাস্ট। মূলত মেইন জিনিস হচ্ছে যে এইটুকু, ঠিক আছে, এই উপরের সবটুকু এক্সট্রা দেওয়া আছে। আপনার এইটুকু খুব জরুরি দরকার, এইটুকু খুব কাজে লাগবে। ঠিক আছে, এইটুকু খুব কাজে লাগবে। ওকে, তো এখন কথা হচ্ছে এইটুকু কি হুবহু এইভাবে আপনার সাইটে বসাবেন? না, আপনি আপনার সাইট অনুযায়ী বসবেন। আপনার সাইটে যদি ই কমার্স না হয় তখন এটুকু দরকার নাই, জাস্ট এটুকু দিলেই হয়ে যাবে।
ঠিক আছে? তাহলে আমরা কাজ করি, আমরা কিন্তু অলরেডি রোবট টিএক্সটিটা পেয়ে গেলাম। হ্যাঁ, রোবট টিএক্সটিটা আমাদের অন্য ক্লায়েন্টের সাইট থেকে নিয়ে ফেলছি। এখন আমরা এই রোবট টিএক্সটিটা বসাই আমাদের সাইটের মধ্যে, ওয়ার্ডপ্রেস সাইটের মধ্যে। কিভাবে বসাবো? জাস্ট আমরা বিভিন্ন ভাবে বসাতে পারি। আমি প্লাগইন দিয়ে বসায় দেখাই আপনাদের। ওকে, প্লাগইন দিয়ে খুব সহজ, খুবই সহজ প্লাগইন দিয়ে বসানো। তো এখান থেকে কই গেল, এখান থেকে জাস্ট প্লাগইন সেকশনে ক্লিক করতে হবে, অ্যাড নিউ প্লাগইন। আমরা ওয়েবমাস্টারে ভেরিফাই করলাম, আমরা রোবট টিএক্সটিটাও করবো হচ্ছে প্লাগইনের দ্বারা। এখানে লিখে হচ্ছে আচ্ছা আচ্ছা, এখানে লিখবো হচ্ছে রোবটস, রোবট লিখলেই চলে আসবে। আচ্ছা আচ্ছা, ভুল লিখছি আমি, রোবটস। এই যে রোবট টেক্সট এডিটর, এটা জাস্ট ইনস্টল করে দিবেন, তাহলেই হবে। এটা ইনস্টল দেওয়ার পরে দেখবেন যে আপনার রোবট টেক্সটটা, রোবট টেক্সট সেকশনটা কোথায় আসছে। হ্যাঁ, এটা আসার যে পসিবিলিটি আছে সেটা হচ্ছে যে, আচ্ছা এখানে আমরা সেটিং এ ক্লিক করি, সেটিং এ ক্লিক করলে আমরা রোবট টেক্সটটা পেয়ে যাব। এই যে এটা হচ্ছে আপনার রোবট টেক্সটটা। এখানে ডিসকাভারেজ করা আছে, ডিসকাভারেজটা উঠায় দিতে হবে। উঠায় দিয়ে এই যে এইখানে এই কোডটা এডিট করবেন। ওকে, এই কোডটা এডিট করবেন, এটা অটোমেটিক্যালি কিন্তু ডিফল্ট ভাবে ধরে নিছে। ঠিক আছে? তো আপনি চাইলে এত বড় রোবট 60 রাখতেও পারেন, অথবা আপনি একটু আগে যেটা আমি বানালাম, চাইলে আমি সেটাও এখানে দিয়ে দিতে পারি কিন্তু। ঠিক আছে? একটু আগে যেটা বানালাম চাইলে সেটাও দিয়ে দিতে পারি। এই যে আমরা কিন্তু একটু আগে রোবট টেক্সটটা বানাইছি। সো অনেক সময় কিন্তু রোবট টেক্সটটা না বানালেও হয়, অটোমেটিক্যালি কিন্তু এই প্লাগইনটা ইনস্টল দেওয়ার সাথে সাথে রোবট টেক্সটটা চলে আসে। সো আপনার এত কষ্ট করে বানানো লাগবে না। এই রোবট টেক্সটটা অলরেডি এটা বানায় ফেলছে। ঠিক আছে? এখানে সেটিং সেকশনের মধ্যে যান। আচ্ছা, কই ক্লিক করলাম? আচ্ছা, এখানে সেটিং এ যাই। প্লাগইনটা ইনস্টল দেওয়ার সাথে সাথে আসলে হয়ে গেছে, এটা আর কিছু করতে হবে না। ঠিক আছে? এখন আমরা এটাকে জাস্ট ভিউ রোবট করে এটাকে ওপেন করি, ওপেন করে দেখি যে আমাদের সাইটের উপর টেক্সটটা আসতেছে কিনা। বলতেছে না, 404 নট ফাউন্ড। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা তাহলে আমাদের রোবট টেক্সটটা বসাই দিই। এখন সেভ দিই। এখন ভিউ রোবট টেক্সটতে ক্লিক করে দেখি যে আমাদের রোবট টেক্সটটা আসছে কিনা। সার্ভার এরর। আচ্ছা, এটা পরে আপডেট হয়ে যাবে, অটোমেটিক্যালি আপডেট হয়ে যাবে। এটা টেস্ট সাইট তো, এই কারণে এটা ঝামেলা করতেছে। আপনাদের সাইটের মধ্যে এটা বসাবেন, তাহলে এটার কোনো রকম কোনো ঝামেলা করবে না। ঠিক আছে? এটা চলে আসবে। আমার সাইটের রোবট টেক্সটটা দেখাই। ক্রিয়েটিভ নিলয়, ক্রিয়েটিভ নিলয়ে যখন ক্লিক করলাম, এখানে ক্লিক করার পর সাইটের ডোমেনের মধ্যে আগে যাই। কি ব্যাপার? এই যে এটা আমার গ্রুপ বাই এসইও টুলস এর রোবট টেক্সটি। ওকে, আমি স্মল এসইও টুলস থেকে জেনারেট করছি।
তো আপনারা এই যে যে কোনো রোবট টেক্সটটা যে কারোর কাছ থেকে কপি করে নিয়ে দিতে পারেন, অথবা আপনারা চাইলে জেনারেটও করতে পারেন, যে এখান থেকে স্মল এসইও টুলসে গেলেই আপনারা রোবট টেক্সট জেনারেটর যে ওয়েবসাইটটা আছে সেই সাইটটা এখান থেকে পেয়ে যাবেন। অথবা আরেকটা সাইটও আছে, খুব সুন্দর একটা সাইট যেখান থেকে রোবোটিক্সটা হেভি ভাবে জেনারেট করা যায়। এটা হচ্ছে যে টপ এসইও টুলস, টপ এসইও ডট টুলস নামের একটা সাইট আছে, হ্যাঁ। এই টপ এসইও ডট টুলস নামের এই সাইটের মধ্যে যখন আপনি ঢুকবেন, এখান থেকে সব অপশন পেয়ে যাবেন। কত অপশন আছে এখানে, প্লাগিরিজম চেকার, ওয়ার্ড কাউন্টার, ব্যাকলিংক, এখান থেকে এক্সএমএল সাইট ম্যাপ, এই যে রোবট টেক্সট জেনারেটর দেখছেন, এখানে ক্লিক করতে হবে রোবট টেক্সট জেনারেটরে। এখান থেকে আপনি আপনার রোবট টেক্সটটা জেনারেট করে নিতে পারবেন। তো এখান থেকে অ্যালো, এখান থেকে সাইট ম্যাপের ইয়াটা দিতে হবে, ইউআরএলটা দিতে হবে, আপনার সাইটের সাইট ম্যাপের ইউআরএলটা দিয়ে জাস্ট গেট রোবট টেক্সটতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে দেখেন রোবট টেক্সটটা অটোমেটিক্যালি জেনারেট হয়ে গেছে। জাস্ট এটা কপি করে নিয়ে আপনার সাইটের মধ্যে বসিয়ে দিলেই হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে রোবট টেক্সট। অথবা রোবট টেক্সটটা বসানোর আরেকটা সুন্দর অপশন আছে, সেটা হচ্ছে যে এটাকে ডাউনলোড করবেন। হ্যাঁ, এটাকে ডাউনলোড করবেন বা ক্রিয়েট এন্ড সেভ এট রোবট টেক্সটতে ক্লিক করবেন। ক্লিক করার পর এটা ডাউনলোড করবেন, করে এটা সি প্যানেলের মধ্যে আপলোড করে দিতে পারা হবে আর কি। ডট টিএক্সটি এভাবে সেভ দিবেন। এভাবে সেভ দেওয়ার পরে এটা যে সি প্যানেল আছে, এই সি প্যানেলের মধ্যে আপলোড করে দিলেও অটোমেটিক্যালি এটা হয়ে যাবে। সি প্যানেলের মধ্যে আপনি জাস্ট আপনার সাইটের যে রুট ডিরেক্টরির মধ্যে আপনার এটা আপলোড করে দিতে হবে। ঠিক আছে, এখানে হোমে আসার পরে আপনি যে সাইটের মধ্যে রোবোটিক্সটা বসাতে যাচ্ছেন সেই সাইটটা, যেমন ধরেন আমি এখানে আমার যে মেইন সাইটটা আছে, মেইন সাইটের মধ্যে বসাতে যাচ্ছি, তাহলে পাবলিক এইচটিএমএল এ যাব, গেলে এই যে আমি সাইটের এখানে ইয়েটা পেয়ে গেলাম। এটার মধ্যে আমি যদি রোবোটিক্সটা বসাই দিই তাহলে রোবোটিক্সটা এটার মধ্যেই বসে যাবে। ঠিক আছে, তো তখন আর ওয়ার্ডপ্রেসের প্লাগইনের মাধ্যমে বসানোর কোনো প্রয়োজন নাই। সো রোবোটিক্সটা অনেকভাবে বসানো যায়। যদি কেউ প্লাগইনের দ্বারা দেখেন যে বসতেছে না, তাহলে এখান থেকে কেটে দিয়ে বের হয়ে আসবেন, বের হয়ে এসে ওইটার মধ্যে চলে যাবেন। আমি যেভাবে বললাম সি প্যানেলের মধ্যে থেকে দিবেন, যদি সি প্যানেল থাকে আর কি, আর সি প্যানেল না থাকলে তো আর কিছু করার নাই, তাই না? আচ্ছা, যাই হোক, তো আমরা মোটামুটি অনেক কিছুই দেখছি আজকে। আমরা রোবোটিক্সটি দেখলাম, আমরা সাইট ম্যাপ দেখলাম। এখন আমরা যেটা দেখবো, আমরা আবার সার্চ কনসোলে ব্যাক করি। ওকে, সো এখন আমাদের এগুলা আর লাগবে না, আমরা সার্চ কনসোলে ব্যাক করতেছি। এখন দেখেন, আচ্ছা এই প্রপার্টিটার আমি ডিলিট করে দিই, এই প্রপার্টিটার আমার লাগবে না আর এখান থেকে। ওকে, সেটিং এ যাই, এটাকে আমি রিমুভ করে দিই, রিমুভ প্রপার্টি। এখন দেখেন, একজন আমাকে প্রশ্ন করছিলেন যে আমার ওয়েবসাইটটাই সার্চ কনসোলে ভেরিফাই করে কি সুবিধা হবে। আপনারা কি আমার কথা শুনতেছেন? আচ্ছা, একজন আমাকে জিজ্ঞেস করছিলেন যে কি সুবিধা হবে, সুবিধাটা দেখাই। দেখেন আমার যে ওয়েবসাইটটা creativemedia.com, আম, আমার ওয়েবসাইটটারই ইয়েটা আমি প্রেসেন্সটা আমি দেখাই। এটা হচ্ছে আমার ডোমেইনের প্রপার্টি। আর এই দেখেন, এই যে আমার ওয়েবসাইটের টোটাল সার্চ ক্লিক কত, আমার ওয়েবসাইটের কাভারেজ ইস্যু কেমন, মানে কাভারেজ ইস্যু মানে আমার সাইটের পেজগুলোতে গুগল রোবট যেতে পারতেছে কিনা। তারপরে আমার সাইটে এখানে পারফরমেন্সে যদি ক্লিক করি, তাহলে আমার সাইটটার পারফরমেন্স এখানে দেখতে পারবো। দেখেন টোটাল ক্লিক হচ্ছে এত, ইমপ্রেশন হচ্ছে প্রায় 13,000 ইমপ্রেশন, আমার এভারেজ পজিশন হচ্ছে 36 গুগলে, হ্যাঁ। তো এখানে দেখেন 14, 5, 7 এগুলো দেখাচ্ছে, বাট এটা আসলে 7 না, এটার পজিশন হচ্ছে একবারে 1। এটার পজিশন 1, বাট এখানে 7 দেখাচ্ছে। ঠিক আছে, এখানে আসলে এটা 7 না। তারপর টপ এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ। মোট কথা সার্চ কনসোলের দ্বারা আমি এটাও দেখতে পারি যে আমি গুগলে কি কি কিওয়ার্ড দিয়ে র‍্যাঙ্ক করি এবং কোন পজিশনে আমি র‍্যাঙ্ক করি। বোঝা গেছে? এই যে এখানে আমি আছি। তারপর লোকাল এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ। এই যে আমি 3 নাম্বারে আছি। তো এইভাবে যদি সার্চ করেন তাহলে দেখবেন যে আপনার প্রত্যেকটা কিওয়ার্ড দিয়ে আপনি গুগলে কোন কোন পজিশনে র‍্যাঙ্ক করতেছেন, আপনার কি অবস্থা, এগুলো সবকিছু দেখতে পারবেন এখান থেকে, হ্যাঁ। তো এসইও এক্সপার্ট বিডি, এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ, তারপরে এসইও এক্সপার্ট ইন বিডি, এসইও এক্সপার্ট ইন ঢাকা, এটা দিয়েও মনে হয় আমি সম্ভবত র‍্যাঙ্ক পাবো, কিন্তু 24, 25 নাম্বারের পজিশনে।
মনে হয় এটা দিয়ে আমি ফার্স্ট পেজে নাই, নাকি ফার্স্ট পেজেই তো আমি 4 নম্বরে আছি এটা দিয়ে। আচ্ছা যাই হোক। আচ্ছা, আহ, আমি নিজেও জানি না যে এই সমস্ত কিওয়ার্ড দিয়ে আমি র্যাঙ্ক পাই। ওকে, তো আমি কি কি কিওয়ার্ড দিয়ে র্যাঙ্ক পাই সেটা কিন্তু আমি এখান থেকে দেখতে পাচ্ছি। ওকে, তারপর এটা হচ্ছে ইউআরএল ইন্সপেকশন, আমার কোনো ইউআরএল গুগলে আছে কিনা গুগলে নাই কিনা এখান থেকে দেখতে পারবো। এটা কভারেজ ইস্যু, গুগল রোবট আমার সাইটের সবগুলো পেজ ঠিকঠাক মতো ইন্ডেক্স করছে কিনা। এই দেখেন আমার সাইটের 26টা পেজ গুগলের কাছে আছে। ওকে, এবং প্রত্যেকটা সুন্দরভাবে গুগল ইন্ডেক্স করছে, কোনো ইরোড নাই। যদি কোনো ইরোড থাকে, গুগল রোবট যদি আপনার সাইটের কোনো পেজ ইন্ডেক্স না করতে পারে এখান থেকে জানায় দিবে। এটা হচ্ছে আমার সাইটের সাইট ম্যাপ। এই যে দেখেন আমি সাইট ম্যাপ কিন্তু সাবমিট করছি। এটা হচ্ছে আমার পুরো সাইটের জন্য, এটা হচ্ছে আমার পেজের সাইটের জন্য, এটা হচ্ছে আমার পেজ ইউআরএল এর লিস্ট, এটা আমার পোস্ট ইউআরএল এর লিস্ট। ওকে, আমার পোস্ট আছে আমার সাইটে 6টা, আমার সাইটে পেজ আছে হচ্ছে 19টা, আমার সাইটের সাইট ম্যাপ দিয়ে টোটাল ইউআরএল আছে হচ্ছে 27টা। ওকে, রিমুভাল, রিমুভাল হচ্ছে আপনি চাইলে আপনার সাইটের কোনো পেজ, কোনো ইউআরএল গুগল থেকে সরাই ফেলতে পারেন, যেটা গুগলে র্যাঙ্ক করছে বাট সরান। এই রিমুভালটা দরকার হচ্ছে নিউজ সাইটের ক্ষেত্রে খুব দরকার হয়। সে ধরেন যারা নিউজ সাইট আছে ওরা কিন্তু অনেক সময় অনেক নিউজ করে, নিউজ করার পরে নিউজটা গুগল ইন্ডেক্স হয়ে যায় এবং ভাইরাল হয়ে যায়। ভাইরাল হওয়ার পরে দেখেন সরকারি দপ্তর থেকে কিন্তু অনেক সময় অনেক চাপ আসে যে এই 24 ঘন্টা টাইম দিলাম, 24 ঘন্টার মধ্যে এই ইউআরএলটা গুগল থেকে সরাইতে হবে। মানুষ যদি সার্চ করে তোদের সাইটের ইউআরএল যেন না পাওয়া যায়, যদি পাওয়া যায় তাহলে কিন্তু সাইটের লাইসেন্স বাতিল করে দিব। এরকম অনেক হুমকি কিন্তু আসে, আমি এটা প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে বলতেছি। মানে আমি যার সাথে কাজ করি, হ্যাঁ, এম এস মেহেদি মিনাফা ওনার নাম, মানে উনি আমার এসইও টিচার, বুঝতে পারছেন, আমি ওনার কাছ থেকে এসইও শিখছি। তো উনি হচ্ছে ওই ইনকিলাব পত্রিকার অ্যাডমিন আর কি, মানে ডিজিটাল মার্কেটিং এর দায়িত্বে আছেন ইনকিলাব পত্রিকার, ইনকিলাবের। তো উনি যখন ফেসবুকে পোস্ট করে বা ওই ওয়েবসাইটের পোস্ট করার দায়িত্বগুলো ওনার আর কি, তো উনি যখন ওগুলা করে তো তখন অনেক ইউআরএল নিয়ে অনেক সমস্যা হয়। একবার একটা আইন মন্ত্রীকে নিয়ে একটা পোস্ট করছিল, ওই পোস্ট সাথে সাথে মনে করেন ভাইরাল হয়ে গেছে। এখন উনারে ফোন করে সেই চাপ যে এটা ডিলিট করে ফেলো। তো এইখান থেকে কিন্তু রিমুভ করছিল উনি, মানে আমরা একসাথে বসেই করছিলাম। উনি আমার ফোন দিছিল আর কি যে এরকম আপনি, আপনার কাছে কোনো অ্যাডভান্স টুল আছে কিনা যে টুল দিয়ে বা যে সফটওয়্যার দিয়ে খুব দ্রুত ইউআরএল রিমুভ করা যায়। তো আমি বললাম ভাই দ্রুত এটা হবে না, আপনি এখান থেকে রিকোয়েস্ট পাঠিয়ে দেন, এখান থেকে আপনি আপনার ইউআরএলটা রিমুভ করে দেন, দেখেন খুব দ্রুত হয়ে যাবে এবং গুগল এটা করে ফেলবে, সমস্যা নাই। তো যাই হোক, হওয়ার পরে 6 ঘন্টার মধ্যে এটা রিমুভ হয়ে গেছিল। তাহলে বুঝতে পারছেন যে রিমুভালটা কি কাজ করে, গল্পের মাধ্যমে বুঝাই দিলাম। যাই হোক, তারপরে এটা হচ্ছে ওয়েবসাইটের কোর ভাইটাল। কোর ভাইটালের মধ্যে আমার সাইটটা মোবাইল ফ্রেন্ডলি কিনা এখান থেকে আমি টেস্ট করতে পারবো। আমার ওয়েবসাইটটা কেমন লোড দিচ্ছে, আমার ওয়েবসাইটটার লোডিং টাইম কত সেটা এখান থেকে চেক করতে পারবো। ওকে, একটা ওয়েবসাইটের লোডিং স্পিড চেক করার জন্য কিন্তু অনেকগুলো টুলস আর অনেকগুলো সফটওয়্যার আছে। আমরা নেক্সট ক্লাসে এই সবকিছু দেখবো, আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস নিয়ে আমরা ক্লাস করব নেক্সট ক্লাসে, ঠিক আছে। সো টেকনিক্যাল এসইও অডিট নিয়ে কাজ করব। অডিট করার সময় আমরা এই জিনিসগুলো দেখবো যে সাইট মোবাইল ফ্রেন্ডলি কিনা কিভাবে চেক করে, তারপরে সাইটটা লোড নিচ্ছে কিনা এটা কিভাবে চেক করে, এই জিনিসগুলো। হ্যাঁ, এই মোবাইল ইউজিবিলিটি আরো ভালোভাবে এখানে বলা আছে যে সাইটটা মোবাইল ফ্রেন্ডলি কিনা। আমার সাইটে 15টা পেজ মোবাইল ভার্সনে সাবমিট করা আছে, মানে মোবাইল থেকে সার্চ করে পাবে, এবং আমার সাইটটা মোবাইল ফ্রেন্ডলি সাইট। এএমপি মানে হচ্ছে অ্যাক্সেলারেটেড মোবাইল পেজেস। এটা হচ্ছে এএমপি, মানে এএমপির কাজ হচ্ছে যে একটা ওয়েবসাইট খুব দ্রুত মোবাইল ভার্সনে র্যাঙ্কে নিয়ে আসা। ঠিক আছে, একটা ওয়েবসাইট দ্রুত মোবাইল ভার্সনে র্যাঙ্কে নিয়ে আসার কাজ হচ্ছে এএমপির। তো এএমপি তে মাঝে মাঝে খুব ইরোড দেখায়, এএমপি আমার কাছে ভালো লাগে না। তারপরে এএমপিটা দিয়ে রাখছে, মাঝখানে রাগ করে ফালাই দিছিলাম এটা আমার সাইট থেকে। তো তারপরে আবার এএমপি কই আবার পরবর্তীতে আবার ইনস্টল দিয়েছি, খালি ইরোড দেখায়, মেজাজটা খারাপ হয়। যাই হোক, এটা হচ্ছে সাইটলিংক সার্চ বক্স। সাইটলিংক সার্চ বক্সের সাথে আপনাদের একটু পরিচয় করায় দিই। সাইটলিংক সার্চ বক্সের সাথে পরিচয় করার জন্য আমাদের এটা লাগবে। দেখেন আমি একটু যদি সার্চ করি যে গ্রুপ বাই এসইও, এসইও টুলস, আচ্ছা শুধু এইটুকু লিখে সার্চ করলাম। হ্যাঁ, এইটুকু লিখে সার্চ করলাম, শুধু এইটুকু। দেখেন সার্চ রেজাল্টটা কেমন, তাই না? প্রথমে একটা ইউআরএল, তারপরে এই সাইটের ভেতরে যে পেজগুলো আছে পপুলার পেজ, সেই পপুলার পেজগুলোর লিস্ট। কেমন না ইউআরএলটা? এরকমই তো, তাই না? বাট অন্য কোনো কিওয়ার্ড দিয়ে সার্চ করলে কি এরকম সার্চ রেজাল্ট আসবে? আসবে না। তো সাইট লিংক সার্চ বক্স যদি আপনার সাইটের মধ্যে আপনি অ্যাড করেন তাহলে আপনার সাইটে এরকম রেজাল্ট তো আসবেই,
পাশাপাশি এটার উপর দিয়ে একটা সার্চ সেকশন আসবে। এখানে আসতেছে না কারণ আমার সাইটের মধ্যে আমি সাইট লিঙ্ক সার্চ বক্সটা এখন বসাবো। তো এটার উপর দিয়ে একটা সার্চ বক্স আসবে, এখান থেকে সার্চ করলে এই সাইটের মধ্যে যে কোনো বিষয় আপনি সার্চ করে এখানে রেজাল্ট দেখতে পারবেন। তো এটা হচ্ছে সাইট লিঙ্ক সার্চ বক্সের কাজ, আর এটা হচ্ছে গুগলের একটা অটোমেটিক ফিচার। এটা আলাদাভাবে আপনার কিছুই করার নাই। সাইটটা যখন গুগলে র‍্যাঙ্ক করবে তখন অটোমেটিক্যালি গুগল আপনাকে এইভাবে সার্চ দেখাবে, মানে আপনার সাইটের পপুলার পেজ গুলো দেখাবে। এমনিতে আপনি গুগলে সার্চ করেন এইভাবে কিন্তু দেখতে পারবেন না, ঠিক আছে? এবং পাশাপাশি সাইট লিঙ্ক সার্চ বক্সটা আপনাকে ইমপ্রুভ হওয়ার জন্য, তাও কাজ যে করতে হবে না তা না, ছোট একটা কাজ করতে হবে আমাদের। আমাদের স্কিমা নামের একটা জিনিস আছে বা স্ট্রাকচারড ডাটা নামের একটা জিনিস আছে, যে জিনিসটা আমাদের সাইটের মধ্যে বসাতে হবে। বসালে আমাদের এই জিনিসটা খুব সহজে চলে আসবে। তো নেক্সট ক্লাসে আমরা দেখবো স্ট্রাকচারড ডাটা কি বা স্কিমা মার্কআপ কি। একটু কষ্ট হতে পারে বুঝতে, এজন্য আমি আপনাদের বাসায় কাজ দিয়ে রাখবো যেন আপনারা দ্রুত এটা করতে পারেন, ঠিক আছে? আচ্ছা, তো এখানে আর তেমন কিছু নাই। এখানে লিংক সেকশনের মধ্যে আপনি আপনার সাইটে কি কি ব্যাকলিংক দিচ্ছেন না দিচ্ছেন, কি কি অ্যাঙ্কর করে লিংক করতেছেন, এই সমস্ত জিনিসগুলো, ইন্টারনাল লিংক কিভাবে করতেছেন এগুলো। তারপর এটা হচ্ছে সেটিং সেকশন। সেটিং সেকশনের মধ্যে দেখেন আপনার অনারশিপ চাইলে আপনি এটার অ্যাক্সেস কাউকে দিতে পারবেন। হ্যাঁ, আপনি যদি আপনার সাইটের এসইও করান তাহলে এটার অ্যাক্সেস আপনার মানুষকে দিতে হবে, কিন্তু যে এসইও করবে তাকে দিতে হবে। সো এখান থেকে আপনি অ্যাক্সেস দিতে পারবেন, এখান থেকে প্রপার্টিটা রিমুভ করে ফেলতে পারবেন। তো এই হচ্ছে ওভারঅল আমাদের সার্চ কনসোলের ডিটেলস। আরেকটু বিষয় আছে, আমি একটু এখানে দেখাই যে এখানে সিকিউরিটি এন্ড ম্যানুয়াল অ্যাকশন আছে, তারপরে এখানে লিগ্যাল টুলস এন্ড রিপোর্ট আছে। এটার মধ্যে আমাদের কিছু ইম্পর্টেন্ট বিষয় আছে, এটার নাম হচ্ছে ইন্টারন্যাশনাল টার্গেটিং। এখানে যদি ক্লিক করি তাহলে আমরা গুগল ওয়েবমাস্টারের আগের ভার্সনে চলে যাবো। এখন যে ভার্সনটা দেখতেছি এটা হচ্ছে গুগল ওয়েবমাস্টারের নিউ ভার্সন, আপডেটেড ভার্সন। এটা 2019 সালে আপডেট নিচ্ছে গুগল। হ্যাঁ, আর এই যে এটা হচ্ছে গুগলের আগের ভার্সন, মানে আমরা যখন কাজ করতাম আমাদের সময়, আমরা যখন কাজ করতাম তখন এরকম সার্চ কনসোল ছিল। তো এখান থেকে আপনি ইন্টারন্যাশনাল টার্গেটিং এ গিয়ে আপনি কান্ট্রি টার্গেট করে দিতে পারবেন গুগলকে, যে আপনি এই দেখেন বাংলাদেশ টার্গেট করে দেওয়া আছে। তার মানে হচ্ছে আপনি আপনার সাইটটা কোন কান্ট্রি টার্গেট করে র‍্যাঙ্ক করাতে যাচ্ছেন গুগলে, এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। তো আশা করি এতক্ষণ এই গুগল সার্চ কনসোলের গুণাগুণ আপনারা বুঝে গেছেন। আমি আবারও শুরু থেকে বলতেছি, প্রথম ওভারভিউ হচ্ছে আমার সাইটে কেমন ক্লিক পড়তেছে সার্চ করে সেটা দেখতে পাচ্ছি, আমার সাইটের ইউআরএল গুলো গুগলের কাছে আছে কিনা বুঝতে পারতেছি। দ্বিতীয়ত সাইটের পারফরমেন্স বুঝতে পারতেছি, যে সাইটে কেমন লোক ভিজিট করে। ইমপ্রেশন মানে হচ্ছে মানুষের চোখের সামনে সাইটটা যায় কিনা। এখান থেকে কিওয়ার্ড দিয়ে সার্চ দিলাম, আমি একটা সাইট এখানে দেখলাম, তার মানে সাইটটা ইমপ্রেশন হয়ে গেল, ঠিক আছে? মানে মানুষের চোখের সামনে যাচ্ছে কিনা এটা। তো এই ইমপ্রেশন হচ্ছে কিনা, সাইটে কেমন ইমপ্রেশন হচ্ছে, কেমন ক্লিক পড়তেছে, সাইটের পজিশন কত, কোন কিওয়ার্ড দিয়ে কয় নাম্বার পজিশনে র‍্যাঙ্ক করতেছি, কোন কিওয়ার্ড দিয়ে কতগুলো ইমপ্রেশন আসতেছে। আমার সাইট ইউআরএল এর ইন্সপেকশন করে দেখতে পাচ্তেছি যে আসলে স্পেসিফিক ইউআরএল গুলো আমার সাইটের গুগলের কাছে আছে কিনা। সাইট ম্যাপ দেখতে পাচ্তেছি যে ঠিক মতো সাইট ম্যাপটা সাবমিট হলো কিনা। এখান থেকে কাভারেজ ইস্যু দেখতে পাচ্তেছি যে গুগল রোবট সবগুলো পেজ ঠিক মতো কাভার করতে পারলো কিনা, সবগুলো পেজ ঠিকঠাক মতো নিতে পারলো কিনা। এখানে লিংকও রিমুভ করতে পারতেছি। এখান থেকে আবার আমি মোবাইল ইউজেবিলিটি চেক করতে পারতেছি, এএমপি ভার্সন চেক করতে পারতেছি। এখান থেকে ইন্টারন্যাশনাল টার্গেটিং এ গিয়ে আবার গুগলকে বলেও দিতে পারতেছি যে কোন কান্ট্রিতে অ্যাসেলারেটেড মোবাইল পেজ, এটার কাজ হচ্ছে মোবাইল ভার্সনে সাইটকে র‍্যাঙ্ক করাতে হেল্প করা। বোঝা গেছে? আচ্ছা, তারপরে আমি লিংক অপশনে গিয়ে দেখতে পাচ্তেছি যে আমার সাইটে কি কি ইন্টারনাল লিংক করলাম, কি কি এক্সটার্নাল লিংক করলাম, কোথাও কোনো ভুল হলো কিনা, ঠিক আছে? তো দেখেন কত কিছু দেখতে পাচ্তেছি, আমরা ফ্রিতে পাচ্ছি জাস্ট গুগলের দ্বারা। তো এখানে যে কয়েকটা সাইট প্রপার্টি দেখতেছেন, এখানে সবগুলো আমার ক্লায়েন্টের ওয়েবসাইট, এবং প্রত্যেকটা সাইটই বিভিন্ন বিভিন্ন কিওয়ার্ড দিয়ে র‍্যাঙ্ক করে। ভালো ভালো জায়গায় আছে, ভালো ভালো পজিশন আছে, এবং প্রত্যেকটা সাইটের কাজই আমার নিজের হাতে করা, বুঝতে পারছেন? যেমন আপনাদের মনে হয় সবসময় আমি ক্লিপিং চয়েসের কথা বলি, তাই না? এই যে দেখেন ক্লিপিং চয়েস, এটা আমার ক্লায়েন্টের সাইট। এই সাইটের ওভারভিউটা একটু দেখাই। এই সাইটের ওভারভিউ দেখেন, যদি বুঝতে পারবেন, পারফরমেন্স দেখলে বুঝতে পারবেন যে কি পরিমাণে অবস্থা এটা হচ্ছে লাস্ট 3 মাস। আমি যদি এটাকে লাস্ট 16 মান্থে যদি দেই তাহলে দেখেন এখানে টোটাল কত ইমপ্রেশন হয়েছে। 157K ইমপ্রেশন, আর প্রায় 2000 ক্লিক পড়ছে সাইটে। এভারেজ পজিশন হচ্ছে সাইটের 47। ক্লিপিং পাথ বাংলাদেশ লিখলে সাইট পজিশন 2 নম্বরে চলে আসে। ক্লিপিং পাথ সার্ভিস লিখলে এখানে 48 দেখাচ্ছে, কিন্তু 48 না, আরো আগে। ক্লিপিং পাথ সার্ভিস বাংলাদেশ লিখলে 2 নম্বরে, ক্লিপিং পাথ বিডি লিখলে 3 নম্বরে, ক্লিপিং পাথ সার্ভিস ইন বাংলাদেশ দিয়ে 1 নম্বরে, ক্লিপিং পাথ কোম্পানি ইন বাংলাদেশ দিয়ে 4 নম্বরে,
এইভাবে কিন্তু এই সাইট র্যাঙ্ক করে গুগলে, এবং টপ রিলেটেড টপ কিওয়ার্ড গুলো দিয়ে র্যাঙ্ক করে, এবং কোন কিওয়ার্ড দিয়ে কেমন ইমপ্রেস হয় কেমন ক্লিক করে সব দেখতে পাচ্ছি। তো এখানে আমি যে কয়েকটা সাইটের কাজ করছি সমস্ত সাইটই গুগলে টপে আছে। সমস্ত সাইট যা দেখবেন কোন সাইটই এখানে কিন্তু মানে নেই। এই যে আমার লাইফের সর্বোচ্চ সাকসেসফুল প্রজেক্ট হচ্ছে আইভেরা.কম। তার আগে আরেকটা সাকসেসফুল প্রজেক্ট আমার আছে, সেটা হচ্ছে যে এইটা ট্রাভেল এজেন্ট। লিখলে আপনি এই সাইটটা গুগলে খুঁজে পাবেন ফার্স্টে। এই সাইটের নাম হচ্ছে অবকাশ.কম। আমার লাইফের ফার্স্ট প্রজেক্ট, আমি এসইও শিখে ফার্স্ট প্রজেক্ট করছি হচ্ছে এটা প্রফেশনালি। আমার লাইফের ফার্স্ট প্রজেক্ট হচ্ছে অবকাশ। আমি এসইও শিখছি পুরোপুরি এই সাইট দিয়ে, বুঝতে পারছেন? এবং আপনি যা লিখবেন, যে কোনো কিওয়ার্ড লেখেন আপনি গুগলে ট্রাভেল রিলেটেড, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, চ্যালেঞ্জ করে বলতে পারি যে প্রত্যেকটা কিওয়ার্ড দিয়ে অবকাশ ফার্স্টে আসবে। এবং আজ পর্যন্ত এই সাইটের কাজ করছি 2018 শেষের দিকে, আজ পর্যন্ত এই সাইট কেউ এখান থেকে নামাতে পারে নাই। এই 2 বছর হয়ে গেছে, কেউ নামাতে পারেনি এখান থেকে। যত বড় হ্যাডাম সাইট আসুক না কেন, যেখান থেকে যে সাইটই হোক না কেন, এগুলো এয়ারওয়ে বিডি ঢাকা ট্রাভেল, এগুলো সাইটের বয়স কত দেখেন, 2015 সালের ডোমেন, কিন্তু কিচ্ছু করতে পারে না, কিচ্ছু করতে পারে না, নামাতেই পারে না। কারণ সেভাবে কাজ করি নাই, এমন ভাবে কাজ করছি সরাতে পারবে না এখান থেকে। যা লিখবেন, তারপর এখান থেকে উমরা হজ লিখেন, এই যে উমরা হজ লিখেন, অবকাশের 2টা পেজ র্যাঙ্ক করবে। যে এই যে একটা পেজ, নিচে আর একটা পেজ আছে, দেখছেন? উমরা হজ লেখেন অবকাশ চলে আসবে। এটা তো উইকিপিডিয়া, তো কোনো সাইট না, কোনো ট্রাভেল এজেন্সি না, তাই না? এই যে এটা হচ্ছে ট্রাভেল এজেন্সি, সো এটা আমরা ধরতে পারি এটাই 1 নম্বরে আছে। তো এই হচ্ছে অবস্থা, ঠিক আছে? তো এই সার্চ কনসোল থেকে আসলে দেখতে পারবেন যে সাইট কি পজিশন আছে, কি অবস্থায় আছে, সবকিছু চেক করা যাবে। এবং সাইটটার পারফরমেন্স ধীরে ধীরে বুঝতে পারবেন। এবং আপনার সাইটটা এত দ্রুত গুগল ইন্ডেক্স করবে, এত ভালো পজিশনে নিয়ে যাবে, আপনি কল্পনা করতে পারবেন না এই সার্চ কনসোলের দ্বারা। তো আপনাদের বাসায় কাজ কি? আপনার বাসায় কাজ হচ্ছে আমি যা যা করলাম, আমি যা যা করলাম হুবহু সেম কাজ আপনাদের নিজেদের যে টেস্ট সাইট দিছে ওটা দিয়ে আপনারা ট্রাই করবেন। 2-4টা করে পোস্ট করে এখান থেকে সাবমিট করে আপনারা ওয়েবমাস্টার ভেরিফাই করবেন। সেই সাইটের মধ্যে রোবট টিএক্সটি বসাবেন, সেইটা সাইটের সাইট ম্যাপটা এখানে বসিয়ে দিবেন। এই 3টা কাজ আপনাদের আছে। ওকে, নেক্সট ক্লাসে আমি স্কিমা মার্কআপ শিখাবো আপনাদের। স্কিমা মার্কআপ, তো এই স্কিমা মার্কআপটা কি এটা বাসায় পড়াশোনা করে আসবেন। দেখেন, এসইও কিন্তু অনেক বড় জিনিস। ওকে, সো এত বড় জিনিস আসলে এত অল্প সময়ের মধ্যে শেষ করা সম্ভব না। তো আমি আপনাদের যেটুকু দেখাচ্ছি, যেটুকু শেখাচ্ছি, এটুকু আসলে 30%। মানে এর পরেও আরো 70% আছে, ওইটুকু দিলে আপনারা আসলে মানে এত অল্প সময়ের মধ্যে নিতে পারবেন না, বুঝতে পারছেন? ওইটুকু আপনাদের প্র্যাকটিস প্র্যাকটিস করতে করতে অটোমেটিক্যালি হয়ে যাবে। বিলিভ করেন, আমি একসময় নিজেই সেই সার্চ কনসোল বুঝতাম না। আমি বুঝতাম না যে এটা কিভাবে কি করে, কিভাবে কাজ করে, কোন সেকশন গুলো কিভাবে হয়। তো আমি প্রত্যেকটা সেকশন ঘাটতে ঘাটতে দেখতে দেখতে করতে 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 এখন আমার কাছে আর কিছুই মনে হয় না যে সার্চ কনসোল এটা কোনো জিনিস নাকি। অথচ আরেকজনের কাছে যাবেন, ও বলবে যে হাই হাই সার্চ কনসোলে এই অপশনটা হয়ে গেছে, এখন এটা কি করে ফেস করবো। অথচ আমার কাছে এগুলো কোনো বিষয়ই না ফেস করা, কারণ আমি এগুলা নিয়ে প্রত্যেকদিন কাজ করে করে অভ্যস্ত। আল্লাহ 30টা দিন আমার ঘুম থেকে উঠেই সার্চ কনসোলে ঢোকা লাগে, বুঝতে পারছেন? তো আপনাদেরও একসময় এরকম দিন আসবে যে এগুলা দেখলে মনেই হবে না, ধের এগুলা কি, এগুলা কোনো কাজই না। যত বড় ফিল্ড হয় হোক, সমস্যা নাই, কাজ করতে পারবেন ইনশাল্লাহ। আর কাজ করলে ফলাফল কি হবে সেটা তো আপনাদের দেখালামই, যে যে কিওয়ার্ড দিয়ে সার্চ করেন না কেন আপনার সাইটটা আসবে, আপনাকে কেউ নামাতে পারবে না। মোট কথা বিজনেসে আপনি টপার, আপনি টপার, সবার উপরে আপনি, ঠিক আছে? তো সুবিধা এবং ফলাফল দুটোই দেখালাম। পাশাপাশি মার্কেট প্লেসে কাজ তো করতেই পারবেন। মার্কেট প্লেসে তো ক্লায়েন্টের অভাব হবে না, যদি ভালো কাজ পারেন, যদি রেজাল্ট দেখাতে পারেন, তাহলে আপনার অভাব হবে না কাজের, ঠিক আছে? এবং আমার সাথে কাজ করার সুযোগটা আছে, এটা তো পরের বিষয়। আচ্ছা, যাই হোক, আজকের ক্লাস নিয়ে কোনো কোশ্চেন আছে কিনা? আমার ক্লাস